আর শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। আমার পদের কর্তব্য পালন করিব, সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ নিলেন নতুন সিএসি ও কমিশনাররা, সুষ্ঠু ভোটের অঙ্গীকার। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিচারের আওতায় আনা হবে বিগত কমিশনারদের, মন্তব্য বদিউল আলমের। দ্রুত সংস্কার করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির, জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। জুলাই বিপ্লব নিয়ে ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিশৃঙ্খলার চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। 7 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অটো রিকশা চালকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ। আদালতের নির্দেশনা মেনে ব্যবস্থা নেবে সরকার। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চলে যাব পুরো খবরে। বিতর্কিত 3টে নির্বাচনে নানা অনিয়মের গ্লানি ঘোচাতে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের অধীন নতুন নির্বাচন কমিশন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবগঠিত এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন 5 কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এ সময় জনগণের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, নিয়ে একটি রিপোর্ট করেছেন হাবিবুল ইসলাম হাবিব। জাল ভোট কিংবা রাতের ভোটের মতো বিতর্কিত 3টি নির্বাচন শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। সেই অঙ্গীকার নিয়ে শপথ নিলেন এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনার। এ সময় তাদের স্বাগত জানান সুপ্রিম কোর্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দুপুর 1:30টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদ। এরপর একই সাথে 4 নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। বলেন ভোটের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায়। কথা বলেন নির্বাচনের তারিখ নিয়েও। ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। কোথায় কোথায় রিফর্ম দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। দেশের মানুষ তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. বলেন আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে চলমান বিতর্ক শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক
সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। গত 21 নভেম্বর ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নির্বাচনে ব্যাপক অনিয়মের মাধ্যমে আগের নির্বাচন কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন, তাদের বিচারের আওতায় আনা হবে, এমনটি মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন। বৈঠকে অংশ নেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ অন্য প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রস্তাব তৈরির কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গেল কদিন ধরেই তারা নির্বাচনের অংশীজনদের সঙ্গে মত বিনিময় করছেন, পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। 31 ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। অনেক রকম প্রস্তাব আসছে আমাদের কাছে, আমরা সবগুলো বিবেচনা নিচ্ছি। আমরা কোনো ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত আমরা নেওয়ার সময় এখনো আসেনি। তো আমরা সবগুলো কথা, সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং সব অংশীজনের কথা আমরা নিচ্ছি এবং এগুলো বিবেচনা নিচ্ছি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দ্রুত সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মঈন খান। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না জানিয়ে মঈন খান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের নিপীড়ন, নির্যাতনে ও মামলার কারণে অনেকে বিদেশে চলে গেছেন। সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ তাদের সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে বলেও জানান মঈন খান। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, অনেক ভুয়া এবং মিথ্যা মামলা হচ্ছে। যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ভুয়া মামলা, মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয়, এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি, শুধু থানা নয়, এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে হলে ঢাকাকে নিশ্চিত করতে হবে শ্রম অধিকার, শ্রমিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ সহ দেশটির 11 দফা। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রতিনিধি দল। আর শিল্প উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যমান শ্রমিক অসন্তোষের পেছনে বেতন না দিয়ে পালিয়ে যাওয়া কারখানা মালিকরা দায়ী। সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি।
দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মেরে মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে হলে ঢাকাকে নিশ্চিত করতে হবে শ্রম অধিকার, শ্রম নিরাপত্তা এবং কর্মপরিবেশ সহ দেশটির 11 দফা। সচিবালয়ের বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা বলেন মার্কিন প্রতিনিধি দল। আর শিল্প উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যমান শ্রমিক অসন্তোষের পেছনে বেতন না দিয়ে পালিয়ে যাওয়া মালিকরা দায়ী। সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি। উন্নত বিশ্বে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর বিশেষ রপ্তানি সুবিধার নাম জিএসপি। তবে তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের মতো ভয়াবহ ঘটনায় শ্রম অধিকার ইস্যুতে মার্কিন বাজারে সেই সুবিধা গেল 11 বছর ধরে বন্ধ। এমন পরিস্থিতিতে রোববার সকালে সচিবালয়ে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে, ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি সহ 20 সদস্যের প্রতিনিধি দল। তাদের সাথে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, শ্রম আইনের যেসব ধারা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে সহজ হবে। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। এদিকে দুপুরে আগারগাঁওয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাত নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিল্প উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের জন্য বেতন বকেয়া রেখে পালিয়ে যাওয়া কারখানা মালিকদের দায়ী করেন তিনি। বেতন টেতন না দিয়ে পালায় চলে গেছেন সহযোগী হিসাবে, এবং এই শ্রমিকরা বেতন না পে করবে কি? এখন যেসব কারখানাগুলো বন্ধ রেখে দিয়েছে তারা এবং দেশ থেকে চলে গেছে, কারখানার কোনো রকম সমাধান না করে, এটার জন্য আমরা জরুরিভাবে এটা নিয়ে কি করা যায় সেটার চেষ্টা করছি সমাধান বের করতে। শিল্প উপদেষ্টা আরও জানান, কলকারখানায় গ্যাস সংকট সমাধানে প্রয়োজনে জ্বালানিটির আমদানি করবে সরকার। বিপ্লব ধরে রাখার জন্য মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, নানা কর্মসূচিতে পালিত হচ্ছে তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তি। দিনটিতে যথাযোগ্য মর্যাদা স্মরণ করছে বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন। নিহতের পরিবার ও আহতরা ভবনের তালা ভেঙে ভবনের ভেতরে অবস্থান করে ফুল নিয়ে স্মরণ করেন। এছাড়াও শিল্প পুলিশের পরিচালকের নেতৃত্বে নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তারা হতাহতদের ক্ষতিপূরণ দাবিসহ নানান দাবি তুলে ধরে বিক্ষোভ করেন। এদিকে ঘটনার পর থেকেই শিল্প পুলিশের পক্ষ থেকে কারখানাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলা হয়। 2012 সালের 24 নভেম্বর তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডে 122 জন নিহত এবং বহু মানুষ আহত হয়। অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চালকদের। রোববারও রাজধানীতে সড়ক অবরোধ করেছেন তারা। লাইসেন্স ও রুট পারমিটের দাবি তাদের। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মহানগরীতে অটোরিকশা চলাচলের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।
আন্দোলনের পঞ্চম দিন রোববার সকালে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা। অটোরিকশা বন্ধ না করে লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন। আমাদের পেটে ভাবে লাথি মারাটাই ঠিক হবে না। দাবি জানাইতেছি, আমরা আরো দাবি জানাবো। আমরা যতক্ষণ ধরে আমরা নির্দেশ তো আমরা টাইম না দিব তখন আমরা দাবি জানাই দেব। এক পর্যায়ে আন্দোলনে সংহতি জানিয়ে রিকশা শ্রমিকদের বিক্ষোভে অংশ নেয় সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানায় তারা। রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আদালত সময়োপযোগী সিদ্ধান্ত নেবে এমন আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যেই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মঙ্গলবার আদালতের নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করে সড়ক ছাড়েন অটোরিকশা চালকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। দুর্বল ব্যাংকগুলোতে সংকট থাকলেও সবল ব্যাংকগুলোতে এখন বিরাজ করছে উদ্বৃত্ত তারল্য। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গেল 2 মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে প্রায় 14,000 কোটি টাকা। ফলে ব্যাংকিং খাতে কিছুটা আস্থা ফিরতে শুরু করছে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা। যদিও দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড়াতে খেলাপি ঋণ আদায়ে বিশেষ মনোযোগ এবং সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। উচ্চ মূল্যস্ফীতির চাপ আর রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থির হয়ে ওঠে দেশের ব্যাংক খাত। নানা অনিশ্চয়তায় নগদ টাকা তোলার চাপ বাড়ে গ্রাহকদের মাঝে। আর জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে ব্যাংকগুলোর শাখায় শাখায় পড়ে টাকা তোলার হিড়িক। আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসতে থাকে ব্যাংকিং খাতের 1.5 দশকের অনিয়মের তথ্য। এর মধ্যে বেশ কিছু ব্যাংকের গ্রাহকদের মাঝে দেখা দেয় অনাস্থা। আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হলেও এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না অনেক গ্রাহক। দিতে পারতেছি না টাকা, বলতে সমস্যা ঠিক হয়ে যাবে। 40 লাখ 50 লাখ টাকা ব্রাঞ্চে আছে, এখন ব্রাঞ্চে আসলে 10,000 5,000 করে দেয়। আমরা তো ছোট ছোট অ্যামাউন্টও যদি না তুলতে পারি এই জায়গায়, তাহলে বিজনেসম্যান যারা আছে তারা কি করবে? আমরা সেই গ্রামে থেকে আসছি, আমাদের ওখানে যে ব্রাঞ্চ মানে ওখানে হচ্ছে ওরা টাকা দেয় না। সংশ্লিষ্টরা বলছেন তারল্য সহায়তা আস্থা ফেরাতে কিছুটা হলেও কাজে দিয়েছে। পাশাপাশি অ্যাপ ভিত্তিক সেবায় আরটিজিএস, এনপিএসবি এবং ইউটিলিটি সেবা চালুর চেষ্টার কথাও জানান তারা। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা 1000+ পেয়েছি, সেটা আমাদের কাজে লেগেছে, ভালোই কাজে লেগেছে। পাশাপাশি আমরা আমাদের যে ইউটিলিটিসগুলো ছিল সেগুলো চালু করে ফেলার চেষ্টা করেছি যাতে ব্যাংকে লোকজন আসে। বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকদের আস্থা ফেরাতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। প্রয়োজনে এসব ব্যাংকে সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে। এই বাইরে থাকা টাকাটাকে ব্যাংকিং চ্যানেলে আনতে পারলে তারল্যের যে কিছু কিছু ব্যাংক যে অভাবে ভুগছে সেটা কোনো মেকানিজম ডেভেলপ করতে পারলে এটা সম্ভব। বিশ্লেষকরা মনে করছেন ব্যাংকিং খাতে আস্থা ফেরানো এখন বেশ চ্যালেঞ্জিং। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। ইন্টার ব্যাংকের থেকে তোমরা বড় করে তোমাদের প্রবলেম তোমরা মিট আপ করো। তো সুতরাং আপনার এবং এই তারপরে যদি মিট আপ করতে না পারে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের শক্ত একটা অবস্থানে যাইতে হবে, কারণ ওই আগের সলিউশনে আসা আমার মনে বিপজ্জনক হবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার পাশাপাশি পাচারকৃত অর্থ আদায়েও বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
দর্শক আবারও স্বাগত সংবাদে। গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী মৃত্যু ও হতাহতের ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারী সহ ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকমল হোসেন। জানান, ঘটনার পরপরই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই এই ঘটনায় গাফিলতির অভিযোগ এনে ৭ জনকে সাময়িক বরখাস্ত করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এ বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে চাকরির বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ দর কষাকষির পর সমঝোতায় পৌঁছেছে COP29। বিশ্বের ধনী দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে অভিযোজন প্রস্তুতির জন্য প্রতি বছর $300 বিলিয়ন দেবে তারা। এই রেকর্ড অর্থায়নের চুক্তির বিষয়ে বিশ্বের প্রায় 200 দেশের প্রতিনিধিরা ঐক্যমত্যে পৌঁছান। শুক্রবার জলবায়ু সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও তহবিলের অর্থায়ন নিয়ে সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের পরেও টানা 33 ঘন্টা ধরে চলে দর কষাকষি। $300 billion till 2035 is a joke. ধনী দেশগুলো টাকা বাড়াতে রাজি না হওয়ায় সম্মেলন বর্জনের ঘোষণা দেন উন্নয়নশীল দেশগুলো। সম্মেলনের ওই অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত স্থানীয় সময় রোববার ভোর 3টায় চুক্তি অনুমোদন করা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা চিৎকার করে এই চুক্তিকে স্বাগত জানান। দরিদ্র দেশগুলো বলছে জলবায়ু তহবিলের এই অর্থ দুর্যোগ মোকাবেলা এবং অভিযোজন সক্ষমতা বাড়াতে ব্যয় করবে। যদিও এই অর্থায়নকে অতি নগণ্য বলেও এর প্রতিবাদ করছেন অনেকে। জলবায়ু পরিবর্তনে এই অর্থ কতটা কাজে দেবে আপনারাই ভাবুন। তবে আমরা বাধ্য হচ্ছি, আমাদের জোর করেই বাধ্য করা হচ্ছে। 2009 সালে জলবায়ু সম্মেলনে চুক্তি হয়েছিল বার্ষিক $100 বিলিয়ন সাহায্য দেওয়া হবে। তবে 2022 সালে সেই প্রতিশ্রুতি পূরণ করা হলেও অন্যান্য বছর এই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তাই এবার 300 বিলিয়ন অর্থায়ন কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় রয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার খবর। আজ থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে IPL এর মেগা ড্রাফট। বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম থাকলেও দল পেতে পারেন সর্বোচ্চ 2 থেকে 3 ক্রিকেটার। অবিকৃত থেকে যেতে পারেন সাকিব আল হাসান। IPL সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর হলেও দেশের স্বার্থ আগে দেখা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আর মাত্র কিছু সময় পর সৌদি আরবের জেদ্দায় বসছে IPL এর মেগা নিলাম। দুদিন ব্যাপী এই নিলামে ক্রিকেটারদের কিনতেই আটঘাট বেঁধে নামবে 10 দল। সেই নিলামে নাম রয়েছে বাংলাদেশের 12 ক্রিকেটারের। সব ঠিক থাকলে এবারের ড্রাফট থেকে দল পেতে পারেন মুস্তাফিজুর রহমান। আলোচনায় আছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। T20 থেকে অবসরে যাওয়া সাকিব আল হাসানের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমেছে। মেগা ড্রাফট তাই 3 বছরের চুক্তিতে ক্রিকেটারদের দলে ফেরাতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। IPL এ বাংলাদেশের ক্রিকেটারদের দল পাওয়াকে স্বাগত জানালেও দেশের স্বার্থ আগে বিবেচিত হবে বলে জানান বিসিবির সভাপতি ফারুক আহমেদ। যদি ওরা চান্স পায়, এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের কমিটমেন্ট না থাকে তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিরও মাথায় রাখতে হবে। যদি আমি মনে করি কোনো পার্টিকুলার প্লেয়ার খুব ইম্পর্টেন্ট আমার দলের জন্য, তার ক্ষেত্রে তো আমাদের দেশের নিতে হবে। আগামী বছরের মার্চের মাঝামাঝি মাঠে গড়াবে IPL এর 18তম আসরের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।